দর্শক আমন্ত্রণ চ্যানেল 24-এর সন্ধ্যা 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি আতিকুর রহমান, নাজনীন নাসিরুদ্দৌলা। 5 অগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী জানান, প্রচলিত আইন অনুযায়ী হত্যাকাণ্ড এবং অন্যায়কারীদের বিচার হবে। ঘোষণা দেন প্রতিশোধ না নেয়ার। জুলাই মানেই অজস্র গুলি, শোকের সাগরে হাজারো পরিবারের আহাজারি আর আহতদের কাতর ধ্বনির উপাখ্যান। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে সেই উপাখ্যানেরই কিছুটা চিত্রিত হলো, যেখানে ধ্বনিত হলো প্রতিটি হত্যাকাণ্ডের বিচার, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি। একটা 13 বছরের বাচ্চার 3rd স্টেজের ক্যান্সার, তার লাইফে আর কি চাওয়া পাওয়া থাকতে পারে? তার বড় ভাইয়ের মৃত্যু 14 দিন আগে। ইভেন আমার বড় ছেলে মারা যাওয়ার 7 মাস 13 দিনের মাথায় আমার হাজব্যান্ড ব্রেন স্ট্রোক করে মারা যায়। আমার মিরাজ তার বন্ধুদেরকে নিয়ে রাজপথে প্রতিবাদ করতে গিয়েছিল, তার মোবাইলটা যে ভিডিও ছিল, ভিডিও করতে যে তার অপরাধ ছিল। আমার বাবার মিরাজের বুকটা ঝাড়ঝাড় করে দিয়েছে। জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান জানান। বলেন, শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাইকে বিতর্কিত করা ঠিক হবে না। মন্তব্য করেন, বিভক্ত জাতি দেশকে সামনে এগিয়ে নিতে পারে না। আমি যদি আমার মাকে জিজ্ঞেস করতাম যে আপনি কি চান আপনার সাথে যে অবিচার অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেই, কারণ সেই প্রতিশোধ নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া। প্রতিটি আত্মত্যাগের রাষ্ট্রীয় মূল্যায়নের ঘোষণা দিয়ে সরকার প্রধান বলেন, বিচারের নামে স্বৈরাচারের মতো অবিচার করতে চায় না সরকার। জানান, দোষীদের বিচার দেশের প্রচলিত আইনেই হবে। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী আইনে যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে, দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রতি স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সে বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি প্রদর্শন করা হয় জুলাই আন্দোলনের উপর একটি প্রামাণ্যচিত্র। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে সকলকে আপোষহীন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, হুমকি দিয়ে লাভ নেই, শত প্রতিকূলতা উপেক্ষা করেই বর্তমান অবস্থায় পৌঁছেছে জামায়াত। জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা, গণভোটের রায় বাস্তবায়ন হবে কিনা, আল্লাহ চাইলে সব বলবেন যে সময় তো চলে গেছে। আমাদের সময় চলে গেলেও আল্লাহ তাআলার সময় চলে যায়নি। আল্লাহ তাআলার সময় আছে, আমরা দাঁতে কামড় দিয়ে ধরেছি, এগুলা ছেড়ে দেব না। আমরা জাতির সাথে এবং শহীদদের সাথে বেইমানি করতে পারবো না। বিশ্বকাপের আপডেটগুলো আপনাদেরকে জানাচ্ছিলাম। আবারও দেশের খবরে ফিরব। 6 জুলাই থেকে দেশের 64 জেলার 100 উপজেলায় দেশ করতে জুলাই জাগরণ পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 15 জুলাই জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ, 16 জুলাই আবু সাইদের কবর জিয়ারত আর 5 আগস্ট বিজয় কনসার্ট করবে এনসিপি। সংবাদ সম্মেলনে দলটির নেতারা বলেন, ফ্যাসিবাদী শক্তির আস্ফালনের দায় জুলাই গণ অভ্যুত্থানের সব অংশীজনের।
গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। 6 জুলাই থেকে মাসব্যাপী কর্মসূচি পালিত হবে দেশের 64 জেলার 100 উপজেলায়। পদযাত্রায় পরিচয় করিয়ে দেয়া হবে এনসিপির স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের। 15 জুলাই কৃষক শক্তির আত্মপ্রকাশ হবে কুড়িগ্রামে, আর 5 আগস্ট থাকছে বিজয় কনসার্ট। গণ অভ্যুত্থানে এক দফা ঘোষণা করেছিলেন নাহিদ ইসলাম, সেই এক দফার দিন আমরা বড় কর্মসূচি পালন করার দিকে এগোচ্ছি। সংবাদ সম্মেলনে সার্জিস আলম বলেন, ফ্যাসিবাদী চক্র এখনো সক্রিয়, যার দায় সবার। জুলাই একসাথে অংশগ্রহণ করেছিলাম, সেটা বিএনপি বলেন, জামায়াত বলেন, এনসিপি বলেন, অন্যান্য রাজনৈতিক দল আছে যারা বলেন, এটা আমাদের সামগ্রিক একটা দায়বদ্ধতা যে আমরা ওই সকল গোপন এবং প্রকাশ্য এই খুনিদের দোষর এবং তাদের সহযোগীদের এখন পর্যন্ত বিচার নিশ্চিত করতে পারিনি। এছাড়া চলতি বছর গোপালগঞ্জ সফর ঘিরে এক প্রশ্নের জবাবে যারা অপরাধী কেবল তাদেরকেই বিচারের আওতায় আনার দাবি জানান এনসিপি নেতারা। যারা অপরাধী নয় তাদেরকেও যেন অন্য কোনোভাবে ট্যাগিং করে কোনো ধরনের যেন হয়রানির মধ্য দিয়ে না নেওয়া হয়, এটাও এনসিপির পক্ষ থেকে আবেদন থাকবে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। দেশের বাইরের খবর জানাবো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের প্রতি দ্বিতীয় দিনের মতো শ্রদ্ধা জানানো হচ্ছে। শোকাহত মানুষের ঢল নেমেছে তেহরানের গ্র্যান্ড মুসাল্লা প্রাঙ্গণে, যেখানে রাখা হয়েছে খামেনি আর তার পরিবারের সদস্যদের কফিন। শেষ বিদায়ের এই আয়োজনে যোগ দেওয়া ইরানিরা শোকের মাতম যেমন করছেন, তেমনি ফুঁসছেন প্রতিশোধের আগুনে। সকাল হতে জনস্রোত তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লার দিকে। কেউ হাতে ফুল, কেউ জাতীয় পতাকা, কেউ আবার বুকে জড়িয়ে রেখেছেন প্রিয় নেতার ছবি। চোখ ভরা জল, বুক চাপড়ে কান্না আর শোকের স্লোগানে ভারী হয়ে ওঠে পুরো প্রার্থনা স্থল। কাচে ঘেরা কফিনে পাশাপাশি শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার সাথে নিহত পরিবারের সদস্যরা। শেষবারের মতো এক নজর দেখতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন হাজারো মানুষ। বিদায়ের এই আয়োজন শুধু ইরানের নয়, আন্তর্জাতিক অঙ্গনে হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক সমাবেশ। রাশিয়া, কাতার, ওমান, তুরস্ক, আফগানিস্তান, জর্জিয়া সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসে শ্রদ্ধা জানান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাদের স্বাগত জানান। আর বিদায় অনুষ্ঠানে আবেগ ধরে রাখতে পারেননি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘির গালিবাফ। অশ্রুসিক্ত চোখে সহকর্মীদের জড়িয়ে ধরেন তিনি। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান বলেছেন, খামেনি কখনোই ইরানিদের হৃদয় থেকে হারিয়ে যাবেন না। তিনি আমাদের হৃদয়ে, আত্মায় আর সত্তায় চিরকাল বেঁচে থাকবেন। আমরা কখনোই তাকে বিদায় জানাবো না। খামেনির রক্ত ইরানের জন্য নতুন শক্তির উৎস হয়ে থাকবে এবং এই জাতিকে কখনো পরাজিত করা যাবে না। মার্কিন ও ইসরায়েলি হামলায় ফেব্রুয়ারিতে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধের কারণে কয়েক মাস পিছিয়ে যায় তার দাফন। এখন তেহরান থেকে কোম, এরপর ইরাকের নাজাফ ও কারবালা ঘুরে 9 জুলাই মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। কান্না, প্রার্থনার কোটি মানুষের ভালোবাসার মধ্য দিয়েই শেষ হচ্ছে ইরানের দীর্ঘতম অধ্যায়গুলোর একটির ইতিহাস। ঋতু সাহা, চ্যানেল 24। তেহরানের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দুজনের আলোচনায় বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়। এ সময় স্পিকার দুই দেশের সম্পর্ককে দীর্ঘস্থায়ী হিসেবে অভিহিত করেন। আশা প্রকাশ করেন যে আফগানিস্তানের অর্থনৈতিক পুনর্গঠন প্রক্রিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে সহায়তা করবে। চট্টগ্রাম হবে লজিস্টিক হাব, একই সাথে শাহ আমানত বিমানবন্দরকে যাত্রী এবং কার্গো হাবে পরিণত করা হবে, এমন কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী। ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে এসে স্থিতিশীল করতে হবে, তারপরে সম্ভাবনার দিকে যাব। আমি বারবার বলেছি চট্টগ্রামকে একটা লজিস্টিক্যাল হাব করার জন্য, সেটার বাজেটে সেটা প্রতিফলন ঘটেছে। চট্টগ্রাম এয়ারপোর্ট নিয়েও চিন্তা আছে, এটাকে কার্গো হাব, প্যাসেঞ্জার হাব করার, এটাও আছে পরিকল্পনার মধ্যে। ভালো বেতনের চাকরি আর উন্নত জীবনের হাতছানি, এমন প্রলোভনে বিদেশগামীদের সাথে দিনের পর দিন প্রতারণা করছে সরকার অনুমোদিত কিছু রিক্রুটিং এজেন্সি। আর এয়ারপোর্ট কন্ট্রাক্টের নামে দোলা
সরাসরি মানব পাচারের সাথে যুক্ত বিভিন্ন ট্রাভেল এজেন্সি যারা হাতে নিচ্ছে কোটি কোটি টাকা, নিঃস্ব হচ্ছে বহু পরিবার। আরও জানাচ্ছেন সম্রাট হোসেন। কাজের খোঁজে মধ্যপ্রাচ্য কিংবা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে যেতে যেখানে মরিয়া বাংলাদেশিরা, সেখানে পূর্ব ইউরোপের দেশ সার্বিয়ায় যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন বাগেরহাটের ইরফান মোল্লা। তো 200 লোকের কাছ থেকে 2 লক্ষ করে টাকা নিচ্ছে উনি। ফেসবুকে বিজ্ঞাপন দেখে দ্বারস্থ হন প্লাটিনাম ওভারসিজ নামের একটি রিক্রুটিং এজেন্সির। 2.5 লাখ টাকা জমা দিয়ে স্বাক্ষর করেন চুক্তিপত্রে। এখন 1.5 বছর ধরে ঘুরছেন পাসপোর্ট ফেরতের জন্য। আমার পাসপোর্টটা উনি রেখে দিয়েছে অবৈধভাবে, 17 মাস আটকে রাখছে। আমার পাসপোর্টটা দিতে হবে, প্লাস উনি যে এইগুলো আমাকে যে আমার সাথে যে প্রতারণা করছে, প্লাস আরও 2-4 যাদের সাথে কত করছে, এদের সবার উনি ক্ষতিপূরণ দিবে। বেতন ওয়ার্ক পারমিটে ছিল হলো। একই এজেন্সির হাত ধরে সার্বিয়া যেতে বেসরকারি চাকরি ছেড়েছিলেন টাঙ্গাইলের গিয়াসউদ্দিন। 3.5 লাখ টাকা খরচ করে পাননি কিছুই। পাশাপাশি একটা এনজিওতে জব করতাম আর কিছু গরু পালতাম। ওই গরু বিক্রির টাকাই মানে তাদের অফিসে জমা দেওয়া হয়েছে। এখন যে সময়টা লস করছে ওই সময়টা তো আর ফেরত দিতে পারবো না। এখন আমি আমার টাকাটার পাসপোর্টটা আমি ব্যাক চাইতেছি। বিএমইটির তথ্য বলছে 3 বছর আগে অনুমোদন পেলেও একজন কর্মীও পাঠাতে পারেনি প্লাটিনাম ওভারসিজ। রাজধানীর কাকরাইলে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গেলে কোনোভাবে কথা বলতে রাজি হয়নি এজেন্সির মালিক আশফাক উদ্দিন। আমি তো শুনেন, আমি তো এনলিস্টেড না, ঠিক আছে, আমার লাইসেন্সটা রিনিউ পাইনি। আমি ভাই সরাসরি বলি, আমি আরেকজনকে বলছি আপনারা করে দেন। কি করবো, কারণ লোকগুলো ভিসার মেয়াদ চলে যাবে। ডেট দিস হলো 15 তারিখে। পূর্ব ইউরোপের আরেক দেশ বেলারুশে যাওয়ার জন্য ট্রাস্ট অ্যান্ড নেটওয়ার্ক এজেন্সিকে 15 লাখ টাকা দিয়ে প্রতারিত হয়েছেন মাদারীপুরের সাকিব। মাসখানেক আগে ফ্লাইটের নামে তাকে সারাদিন বসিয়ে রাখা হয় বিমানবন্দরে। আমরা সকাল ভোরে যায় পৌঁছেছি এয়ারপোর্ট, তো তখন হয়তো সে আর কল ধরে নেয়। আমরা অনেকক্ষণ ওয়েট করেছি, 10টা পর্যন্ত ওয়েট করে তারপরে আমরা সেই অফিসে গেছি। অফিসে যেয়ে তাদেরকে আমরা পাইনি। লাইসেন্স ছাড়া কিভাবে বিদেশে কর্মী পাঠাচ্ছে প্রতিষ্ঠানটি, এমন প্রশ্নে কথা বলতে রাজি হননি এজেন্সির মালিক টুটুল। কিন্তু এক পর্যায়ে জানান এয়ারপোর্ট কন্ট্রাক্টের মাধ্যমে ইউরোপে কর্মী নিয়োগ করেন তারা। কাজ তো আমাদের হাতের কাজ, ঠিক আছে। আমরা যেমন উনি ভাই উনি দিছে ওনারে, উনি দিছে আমারে, আমি তো কোনো না কোনো আর এর কাজটা না সবাইকে যেন নেওয়ার ব্যবস্থা করা। রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার ভুরি ভুরি অভিযোগের মাঝে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। যেটা বলেছেন প্লাটিনাম বা এর ধরনের আরও যদি কোনো প্ল্যাটফর্ম থাকে যারা স্ক্যাম করে কিংবা এইভাবে লোকজনকে আপনার ভুলভাল বুঝিয়ে অবৈধ পথে নিয়ে গিয়ে আপনার বিশেষ করে তাদেরকে একটা বিপদে ফেলছে, আমাদেরকে সুনির্দিষ্ট অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নিতে পারবো। গেল 2 বছরে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে বেলারুশ গেছেন 1947 জন কর্মী। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার, যা বদলে দেবে উত্তরাঞ্চলের মানুষের জীবনমান। স্থানীয় সরকার মন্ত্রী আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লালমনিরহাটে একথা বলেছেন। আর ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অভিযোগ করেছেন নিজেদের অর্থায়নেই তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। উত্তরাঞ্চলের মানুষের কাছে তিস্তা শুধু একটি নদী নয়, এটি জীবন জীবিকা, কৃষি ও টিকে থাকার প্রতীক। নদীটি ঘিরে গেল 1.5 দশকে দেশের রাজনীতিতে এসেছে অসংখ্য প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবায়িত হয়নি কিছুই। এবার তিস্তা মহাপরিকল্পনা নিয়ে নতুন আশা দেখছেন এই অববাহিকার মানুষ। শুকনা মৌসুম, তখন আমাদের নদীতে পানি থাকে না, আমরা ক্ষেত খামার লাগাই চাষাবাদ করি, তখন আমরা এখানে কোনো পানি পাই না। পানির অভাবে এই অঞ্চল মরুভূমিতে রূপান্তরিত হয়। যে সমস্ত শস্য উৎপাদন করার কথা সে সমস্ত শস্য এখানে কৃষকরা উৎপাদিত করতে পারে না। তিস্তা মহাপরিকল্পনা নীলফামারী, ঠাকুরগাঁও, লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। বন্যা, খরা কিংবা নদী ভাঙনের মতো স্থায়ী সমস্যার সমাধান চেয়ে বর্তমান সরকারের আমলেই এই প্রকল্পটির বাস্তবায়ন চায় এখানকার মানুষ। শনিবার সকালে লালমনিরহাটে তিস্তা নদী সংলগ্ন এলাকা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। বলেন তিস্তা পরিকল্পনা নিজেদের অর্থায়নে করা সম্ভব। বাংলাদেশের এটি 10 বছরের পরিকল্পনা। এই 5 বছরে যদি এই টাকা আমরা সংগ্রহ করতে পারি বা দেওয়া সম্ভব হয়, তাহলে নিজস্ব অর্থায়নে করা সম্ভব। কারিগরি সহায়তা যে কোনো দেশ থেকে আমরা নিতে পারি যারা এই ব্যাপারে অভিজ্ঞ। আর পানির হিসার ব্যাপারে দ্বিপাক্ষিক আলোচনা করতে হবে।
পরে লালমনিরহাটে মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আলোকিত লালমনিরহাটের কর্মসূচি উদ্বোধন করেন মন্ত্রী। ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, উত্তরাঞ্চলের জীবনের মান উন্নয়নে যে কোনো মূল্যে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে সরকার। আমাদের প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে বলেছেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনা সফল করব, যে বললেই হোক, যে কোনো বললেই হোক। বন্ধুগণ, ইনশাআল্লাহ সেই পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের এই এলাকার মানুষ, তিস্তা অববাহিকার মানুষ, তারা তাদের নতুন জীবন ফিরে পাবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হয় দিনের কর্মসূচি। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, লালমনিরহাট। রাজধানীর চকবাজারের খাজা মার্কেট এলাকার আশিক টাওয়ারে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে প্রাথমিকভাবে আগুন কেন লেগেছে সেটি এখনো জানা যায়নি। একসঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা সম্ভব হয়নি।